এই ফাইটটা আমরা দুদিন পরে দেখব, যেটা একটা শুরু হবে ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে, আসিফ মাহমুদ না সাদিক কায়েম। এই ফাইটটা এত ওপেন হবে দুদিন পরে, দেখবেন যে এই দ্বন্দ্বটা খুব স্পষ্ট হয়ে গেছে। জামাত ইজ নো ডিফারেন্স অফ দ্যাট, এর কারণ আছে। 91 সালেও জামাত বিএনপির একটা সিক্রেট ডিলিংস হয়েছিল ভোটের সময়, এই কারণেই আওয়ামী লীগ হেরে যায়। 96 সালে প্রথমবারের মতো জামাত বিএনপি ড্রিফট অ্যাপার্ট হয়, ফার্স্ট টাইম, এবং দুজনই দেখেছে বিএনপি ক্ষমতা হারিয়েছে আর জামাত মাত্র 3টা আসন পেয়েছে। তখন তারা কান ধরে পশ্চিম দিকে তওবা করেছে, জীবনে আর কোনোদিন আলাদা হবো না, এবং 2001 সালেও তারা একসাথে ভোট করেছে। বীর করা 10% ছেলেরাও জামাতে জয়েন করে না। আচ্ছা, একজন এমপি স্পিকারের কাছে বলতেছে ব্রিজ দেন, স্পিকার বলতেছে আমার কাছে তো ব্রিজ নাই। যদি এনসিপি দাঁড়ায় তাহলে জামাতের রাজনীতি থাকবে না, আবার জামাত দাঁড়ালে এনসিপির রাজনীতি থাকবে না। এই কারণে জামাত কোনোদিনই চাইবে না এনসিপি দাঁড়াক, কারণ জামাত সবসময় চাইবে ও বনসাই হয়ে থাকুক এনসিপি। আবার এনসিপি যদি জামায়াতের নিচে বনসাই হয়ে থাকে তাহলে কোনোদিন সে তার নিজের রাজনীতি করতে পারবে না। সুতরাং এই ফাইটটা আমরা দুদিন পরে দেখব, যেটা একটা শুরু হবে ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে, আসিফ মাহমুদ না সাদিক কায়েম। এই ফাইটটা এত ওপেন হবে দুদিন পরে, দেখবেন যে এই দ্বন্দ্বটা খুব স্পষ্ট হয়ে গেছে। আমি বলি শেষ করি, এনসিপির সমস্যাটা কি? এনসিপির সমস্যা হচ্ছে দে হ্যাভ ব্রেইন, ফেস। রাজনীতি করতে গেলে কি লাগে? দুটো জিনিস, একটা হবে ফেস লাগবে, চেহারা, আর জনসমর্থন লাগবে, স্ট্রাকচারাল পাওয়ার লাগবে। তো দে হ্যাভ ফেস, কিন্তু তাদের গ্রামগঞ্জে স্ট্রাকচারাল কোনো পাওয়ার নেই। জামাতের কোনো ফেস নাই, নট এ সিঙ্গেল ফেস, কিন্তু তাদের স্ট্রাকচারাল পাওয়ার অনেক হাই। এখন এনসিপি চেষ্টা করবে জামায়াতের স্ট্রাকচারাল পাওয়ারটা গ্র্যাব করার জন্য, যেহেতু তাদের ফেস আছে। সেই কারণে দেখবেন যে সব জামায়াত পরিবারের ছেলে মেয়েরা এনসিপিতে যোগ দিচ্ছে। এই যে আপ বাংলাদেশ, সবাই জামাত পরিবারের ছেলে, সবাই শিবির করা। আপনি মতিউর রহমান নিজামী ছোট ছোট কথা বলছেন, অনেকদিন আগে থেকেই সে এনসিপির পক্ষে আছে। সো ওই ফাইটটা হবে তখন। জামাতের জন্য এটা রিয়েল ক্রাইসিস হবে। এই কারণে ক্রাইসিস হবে যে যদি তখন এতগুলো পরিচিত ফেস যদি এক জায়গায় দাঁড়িয়ে যায়, ইদার তারা এইসব আলোর নিচে হারিয়ে যাবে। সেই কারণে জামাত কোনোদিনও চাইবে না যে এরা দাঁড়াক। সুতরাং জামাত আবার হয়তো কোনো না কোনোভাবে, এনসিপি যদি রিয়েল বিরোধী দল হয় তাহলে বিএনপির সাথে চলে আসবে। দ্যাটস দ্য ফিউচার। এখন এবং জামাত ইজ গুড এট দ্যাট, দে ডোন্ট হ্যাভ দ্যাট কলিজা টু মানে ডু পলিটিক্স দেয়ার ওন আর কি। হ্যাঁ, একেবারে খুব বিদ্রোহ করে ওইটা এনসিপি কিছুটা হয়তো করতে পারবে, কিন্তু সেইটা হবে এই যে সব জামাত পরিবারের ছেলে মেয়েরা এক জায়গায় হবে এবং একটা পাওয়ার হবে। তো সেটা আরো একটু মানে সময় লাগবে, আমরা এই জায়গাটা কোথায় যাবো, বাট থিংস আর গোয়িং টু দ্যাট ডিরেকশন আই সি। আচ্ছা, আরেকটা প্রশ্নের উত্তর পাটোয়ারি যেটা বলেছেন যে আওয়ামী লীগ না থাকার কারণে যে নন ইনক্লুসিভ ইলেকশন এবং বিএনপি এবং জামাত তারা একসাথে আওয়ামী লীগের বিরোধিতা করবে, এবং মনে মনে যেন আওয়ামী লীগকেই তারা অপেক্ষা করছে। দেখুন, এটাও আমার একটা তত্ত্ব আছে, সেটা হলো যে শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন বাংলাদেশে, ভারতে, ততদিন তিনি কোনোভাবেই চাইবেন না যে আওয়ামী লীগের লিডারশিপ অন্য কারোর হাতে যাক। ঠিক একই কারণে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কোনো দিনে প্রতিষ্ঠিত হবে না যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবেন। ইটস ভাইস ভার্সা। যেহেতু শেখ হাসিনা চাইবেন না তার বাইরে অন্য কেউ আওয়ামী লীগের লিডারশিপ যাক, ঠিক একই কারণে আওয়ামী লীগের লিডারশিপ এবং পলিটিক্স তৈরি হবে না বাংলাদেশে। আপাতত 15 বছর আমাদেরকে এইভাবে দেখতে হবে। এখন 15 বছর পর 80 বছর বয়সের শেখ হাসিনা, উনি 95 বছর বয়সে যে লিড নিতে পারবেন কিনা, উনি মুরব্বি থেকে যদি ওনার ছেলে বা মেয়েকে এগিয়ে দেয় এরকম আলোচনা, ওনার ছেলে মেয়ে দুজনই এখনো বাংলাদেশের রাজনীতি করার জন্য প্রস্তুত না। আমি জয়কে চিনি, হি ইজ নট এ বর্ন পলিটিশিয়ান। পলিটিশিয়ান হতে গেলে আপনার রক্তের মধ্যে জেল থাকতে হবে। এই দেশের মাটি মানুষের সাথে খুব বেশি সম্পর্ক নেই জয়ের। এবং আপনাকে দেখতে হবে দে আর আপরুটেড। বেগম জিয়া বিএনপির ক্ষেত্রে কি হয়েছেন, তারেক রহমান লন্ডনে ছিলেন, কিন্তু বেগম জিয়া মাটি কামড়ে এই দেশে ছিলেন, তার দল ছিল, তার সংগঠন ছিল, অফিস খোলা ছিল, বাট তারা তো আপরুটেড। একটা আপরুটেড পলিটিক্যাল পার্টিকে, এবং পলিটিক্স আপনি যতই শক্তিশালী হন না কেন, ইউ নিড অ্যাসোসিয়েশন, আপনার পার্টনার্স লাগবে। এখন তাদের হয়তো জাতীয় পার্টি আছে পার্টনার্স, কিন্তু জাতীয় পার্টি কি ওই অবস্থানে আছে যে আওয়ামী লীগকে সরাসরি অ্যাকসেপ্ট করার পজিশনে আছেন কিনা? নাই। সো যতই শক্তিশালী হোক আওয়ামী লীগ, শক্তিশালী তো নাই, তারা আপরুটেড। যেহেতু তাদের পার্টনার্স নাই এই দেশে, সুতরাং তাদের রাজনীতি এখানে এস্টাবলিশড হওয়া দূর কি বাদ। আমি মনে করি 15-20 বছরের বাদ, এই 10-15 বছর একজন মানুষ, আমি যদি একলা থাকি নিউ ইয়র্কে, আমার ডিপ্রেশন তৈরি হয়। আমার অ্যাসোসিয়েশন আছে, আমার বন্ধু বান্ধব সবই আছে, তারপরেও সেখানে
17 বছর রাজ রানীর মতো শাসন করা একজন ভদ্রমহিলা ওয়ান ফাইন মর্নিং দেখেন তিনি ভিখারি এবং তিনি আপরুটেড, তিনি এমন জায়গায় গৃহবন্দী আছেন যেখানে তার ছেলে মেয়ে কেউ নাই, দলের কর্মীরা নাই। তো এই যে ডিপ্রেসড একটা যে লিডারশিপ, উনি 15, 16, 17 বছর কন্টিনিউ করে আওয়ামী লীগের রাজনীতিকে রিভাইভ করতে পারবেন কিনা ইটস গবেষণার বিষয়, এবং আমার কোনো হিসাবে বলে না এটা সম্ভব যদি না মিরাকল হয়। সেই কারণে বাংলাদেশের মানুষ যে মনে মনে আওয়ামী লীগকে বিরোধী দল হিসেবে মেনে রাখছে কিংবা জামাত, এটাও আমি মনে করি না এটা খুব ভালো যুক্তি। বলেন। আচ্ছা, এনসিপি ট্রাই করছে, সেই ট্রাইটাও আমার ধারণা জামাতের ইঙ্গিতে করছে যে আমরা বলতে পারবো না, তোমরা বলো, তোমরা তরুণ, তোমাদের কোনো দোষ নাই, তোমাদেরকে সবাই ওভারলুক করে তোমরা বিদ্রোহ করেছো, তোমাদের ন্যাশনাল ফোকাস আছে, তোমরা বলে স্পটলাইট আসবে। 26-এ এসে তারা কি আলাদা নাকি? 26-এ তারা একটাই দল, একটাই দল একসাথে ভোট পুরো করেছে, পার্লামেন্টে একটাই দল, সৌহার্দ্যপূর্ণ বিরোধী দল, আন্দোলন করব কিন্তু বিদ্রোহ করব না। আবার বিএনপি বলছে ডক্টর শফিক বিরোধী নেতা সফট, এত জীবনে এত সফট বিরোধী দলের নেতা কেউ দেখেনি। অর্থাৎ ওই যে ডোমেস্টিকেটেড গৃহপালিত বিরোধী দল যেটা আমাদেরকে বলা হতো, জামাত ইজ নো ডিফারেন্স অফ দ্যাট। এর পিছনে কারণ আছে। 91 সালেও জামাত বিএনপির একটা সিক্রেট ডিলিংস হয়েছিল ভোটের সময়, এই কারণেই আওয়ামী লীগ হেরে যায়। 96 সালে প্রথমবারের মতো জামাত বিএনপি ড্রিফট অ্যাপার্ট হয় ফার্স্ট টাইম, এবং দুজনই দেখেছে বিএনপি ক্ষমতা হারিয়েছে আর জামাত মাত্র 3টা আসন পেয়েছে। তখন তারা কান ধরে পশ্চিম দিকে তওবা করেছে, জীবনে আর কোনোদিন আলাদা হবো না। এবং 2001 সালেও তারা একসাথে ভোট করেছে। 1/11-এর পরবর্তী সময় একসাথে ভোট করে 2001 থেকে 2006 সমস্ত আকাম একসাথে করেছে। জামাত ইসলামের কথা বলে, কিন্তু বিএনপির ওই সময় 5বার দুর্নীতি চ্যাম্পিয়ন হওয়া, ভোটার লিস্টে অনিয়ম করা, ইয়াজউদ্দিনের ক্ষমতা নেওয়া, গ্রেনেড মামলা, এগুলো নিয়ে কিন্তু কোনো কথা নেই, সেই সময় বলেনি, কারণ ক্যাবিনেটের পার্ট ছিল। এবং 8 সালেও একসাথে ভোট করেছে, 14 সালে একসাথে ভোট বর্জন করেছে, আবার 18-তে একসাথে ভোট করেছে, আবার 24-এ ভোট বর্জন করেছে। 26-এ এসে তারা কি আলাদা নাকি? 26-এ তারা একটাই দল, একসাথে ভোট করেছে, পুরো পার্লামেন্টে একটাই দল। তারা ভাগ করেছে, সেক্ষেত্রে এনসিপি ট্রাই করছে, সেই ট্রাইটাও আমার ধারণা জামাতের ইঙ্গিতে করছে যে আমরা বলতে পারবো না, তোমরা বলো, তোমরা তরুণ, তোমাদের কোনো দোষ নাই, তোমাদেরকে সবাই ওভারলুক করে তোমরা বিদ্রোহ করেছো, তোমাদের ন্যাশনাল ফোকাস আছে, তোমরা বলে স্পটলাইট আসবে। তো জামাতের যে সিনিয়র পলিটিশিয়ানরা আছে তারা কঠোর সমালোচনা করছে না কেন, এটা আমি চিন্তা করেছি। আমার আন্ডারস্ট্যান্ডিং জামাত বিএনপি দুইজনই ভবিতব্য আওয়ামী লীগের জন্য প্রস্তুতি নিয়ে রাখছে, যে কোনো একদিন আওয়ামী লীগ আসবে, জামাত বিএনপিকে আলাদা হওয়া যাবে না, এটা আমার নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং। তো সেই ক্ষেত্রে আবার কোয়ালিটির দিক থেকে দেখলো এক সালাউদ্দিন সাহেব, আপনি যেভাবে অকপটে স্বীকার করলেন যে গৃহপালিত যে বিরোধী দল, আমি স্বীকার করলাম না, যদি আমাদেরকে গৃহপালিত বলেন তাহলে আপনাদেরকে তো বলে, সবাই বলে। এখন আমাদেরকে যদি বলে তাহলে এরাও এটা কিন্তু গৃহপালিত। অফিশিয়াল রেজুলেশন পার্টিস সাইডের জন্য কিন্তু বলছে আমাদের এই টক শো ধরেন, এটা তো ওই যে সংসদের মতো একদম লিপিবদ্ধ থাকে না, কিন্তু রেকর্ড থাকে, বেশিরভাগ লোক বলে। কারা বলে? আওয়ামী লীগ বলে, জাতীয় পার্টি বলে, তারা কি লোকের একটা অংশ না? বাসদ বলে, জাসদ বলে, তারা কি দেশের মানুষ না? তারা কি দেশের দল না? কত পার্সেন্ট দল বলে? ওই যে বলেন আমরার মধ্যে আসলে কতজন আছেন? সব দল আছেন? নিবন্ধিত সব দল বলে? তো ওই যে আমরা শব্দটা পার্লামেন্ট, আমাদের সংবিধানের প্রথমে যে আসছে, এটা তো কঠিন ফিলোসফি, পপুলার সোভারেন্টি, 1000 বছরের ফিলোসফি, লক্ষ পাতার দর্শন। বলা কিন্তু এত সহজ না। যে জুলাই সনদ এত রক্তের বিনিময়ে অর্জিত হলো, জুলাই সনদ কিন্তু বাস্তবায়ন হলো না, কারণ ওইটা ছিল না কোনো একটা কারণে। রাখা যেত, আচ্ছা, রাখেনি, রাখলেই হতো। তো ওই যে আওয়ামী লীগের সময় যে নির্বাচন, ধরেন রাতের নির্বাচন বলে, আমি ডামি, সবশেষ যেটা 2024-এ ছিল সেটাকে বলতো আমি ডামি, মানে ডামি নির্বাচন। তো সেই রকমই একজন এই টকশোতে বসেই একজন বলছিলেন যে এটা হচ্ছে আমরা আর মামুরা নির্বাচন। আপনিও কি সেই একই লাইন ব্যবহার না? আমি নির্বাচন করেছি, দেখেছি 14, 18, 24-এর তুলনায় অবশ্যই 26-এর ভোট মানের দিক থেকে উন্নত। তবে গ্রহণযোগ্য না, আমি গ্রহণযোগ্য বলবো না, কেন? ইনক্লুসিভ তো বলা যাবে না, সব দল তো অংশগ্রহণ করেনি, অবাধ তো বলবো না। জাতীয় পার্টি তো অংশগ্রহণ করেছে, কিন্তু আওয়ামী লীগ করেনি, জাসদ করেনি, অনেকেই করেনি, মানে করতে দেওয়া হয়নি নাও। তবে গরমিলও তো আছে, আপনি গেজেট করলেন, করে আবার ভোট 10 লক্ষ যোগ করে আরেকটা গেজেট করলেন। একটা নির্বাচনে দুটো গেজেট করা মানে কি? পুরো সিস্টেমটা ভিতরে এলোমেলো ছিল, বোঝা যাচ্ছে। সো বাট আমি স্বীকার করব সবার সামনেই 14, 18, 24-এর থেকে এটা ভালো ভোট, কোনো সন্দেহ নেই। আচ্ছা, তবে আমার মতে সেটা গ্রহণযোগ্য না।
মানে গ্রহণযোগ্য, কিন্তু অবশ্যই এটাকে ফ্রি ফেয়ার ইনক্লুসিভ তো বলা যাচ্ছে না, অল ইনক্লুসিভ তো বলা যাচ্ছে না। শুধু ইনক্লুসিভটা বাদ রাখতে চান। ইনক্লুসিভ অবশ্যই, সেই কারণে প্রশ্ন থেকে যায়। এবং আপনি দেখবেন সেই সময় সেনাপ্রধান প্রথম থেকে যখন কথা বলতেন উনি ফ্রি ফেয়ার ইনক্লুসিভ বলতেন। যখন আওয়ামী লীগ ব্যান হয়ে গেল এরপর থেকে উনি ফ্রি ফেয়ার বলেন, উনি আর ইনক্লুসিভ বলতেন না। অবশ্যই এটা ইনক্লুসিভ না। আচ্ছা, বাৎসরিক ক্যালেন্ডারের সবচেয়ে ক্রিটিক্যাল ইভেন্ট হচ্ছে বাজেট, যে এই রাষ্ট্র কিভাবে চলবে, আমার সংসারের টাকার আয় ব্যয়ের হিসাব নিকাশ হবে সেই দিন। এবং ওইখানে গিয়ে আপনি দেখবেন যে অলমোস্ট 80 থেকে 90% এমপি পারফর্ম করতে পারবে না, অংশগ্রহণ করতে পারবে না। এখানে আমার লার্নার ফ্রেন্ড শামীম ভাই আছেন, লম্বা সময় পার্লামেন্টে ছিলেন। আমি দেখেছি আওয়ামী লীগের বাজেটে 16 জনও কথা বলার লোক পায় নাই। চিফ হুইপ আক্ষেপ করে বলতেছে যে আমি তো কথা বলার মানে কাউকে রাজি করাইতে পারতেছি না এটা নিয়ে কথা বলতে। অধিকাংশ এমপিরা তো এখনো কথাই বলে নাই। আপনি কথা বলা শুরু করে দেখবেন না, এই যে একজন এমপি স্পিকারের কাছে বলতেছে ব্রিজ দেন, স্পিকার বলতেছে আমার কাছে তো ব্রিজ নাই। মানে এখন এইরকম এমপি তো বাবর ভাই বলে বসলেন যে স্পিকার সাহেব ওনাকে যখন বলতে আমি তো কথা বলতে চাইনি। আবার হুইপ সাহেব চিফ হুইপ বলতেছেন উনি তো চাইছেন, নাম তো এই কারণে দিলাম আর কি। তো আমার কাছে মনে হয়েছে যে টোটাল রাষ্ট্র ফাংশন করার জন্য যেই মানের বিতর্ক আমরা আশা করি দেখতে চাই সেটা এখনো এইসব পার্লামেন্টে নাই। সংসদে তো অলমোস্ট নতুন সংসদ সদস্যই বেশি। বিএনপির সম্ভবত 146 না 49 জন দেখলাম নতুন পার্লামেন্টে এসছে। বিরোধী দলীয় নেতা তো স্বীকারই করেছেন যে আমরা সবাই প্রায় প্রথমবার পার্লামেন্টে এসেছি, আমরা বিধিতে অভ্যস্ত নই, আমরা প্রতিদিন রং বিধিতে হয়তো হাত তুলি, বাট দেশের জন্য আমরা কথা বলতে চাই, এগুলো অভ্যস্ত হচ্ছে। তো নতুন পার্লামেন্ট মেম্বার হিসেবে আমার মনে হয় যে খুব বেশি প্রত্যাশা আমার কাছে ছিল না। হিস্টোরিক্যালি আমাদের পলিটিক্যাল পার্টির যে নমিনেশন প্রসেস সেখানে খুব যোগ্য ব্যক্তিরা পার্লামেন্টে যায় না। এবং আপনি দেখেছেন যে আমি ব্যক্তিগতভাবে এই কথাগুলো বলেছি এবং সমালোচিত হয়েছি যে আমি দেখি নাই যে বাংলাদেশের হিস্ট্রিতে 50 জন পার্লামেন্টারিয়ান আছে যোগ্য পার্লামেন্টারিয়ান বলতে। সেই জায়গায় কি আপনাকে মানে আপনাকে স্কিপ করছেন যে আপনি যোগ্য হয়েও নির্বাচিত হতে পারেন নাই বা যেতে না, পারেন ওইটা না? না, এটা আমি তো নির্বাচনে অনেক আগে কথাগুলো বলেছি। ধরেন আমি 24-এ বলেছি এই কথাগুলো, তারও আগে বলেছি। হিস্টোরিক্যালি বাংলাদেশের পার্লামেন্টে পলিটিক্যাল নমিনেশনের প্রসেসটাই এমন, কে জিতে আসতে পারবে, কার মাসল আছে, কার মানি আছে, কার লোকবল আছে, কে সেন্টার দখল করতে পারবে অথবা অন্যরা দখল করলে কে ঠেকাইতে পারবে, এইগুলোকে প্রায়োরিটি দেওয়ার কারণে যেটা হচ্ছে গভর্নেন্সে যখন সরকারি দলগুলো আসে তখন দেখবেন যে সে মিনিস্ট্রি চালাইতে পারতেছে না, স্ট্রাগল করতেছে। এখনই দেখবেন আপনি খুব ক্রিটিক্যালি খোঁজ খবর নিয়ে দেখেন সচিবালয়ে, আমি তো খোঁজ খবর রাখি, অধিকাংশ মন্ত্রী স্ট্রাগল করতেছে। সচিবরা দেখবেন আমলারা কম্পারেটিভলি তাদের থেকে মেধাবী মানুষ, তারা যার যার বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্টে ইয়ারে ফার্স্ট ছিল, সেকেন্ড থার্ড হোয়াট এভার হয়েছে। এবং এই কম্বিনেশনটা হয় না এক্সেপ্ট মিলের জায়গা হলো দুর্নীতি, দুর্নীতিবাজ আমলা এবং দুর্নীতিবাজ মন্ত্রী, তাদের ভিতরে একটা ভালো সিনক্রোনাইজেশনটা হয়। গভর্নেন্সে এই প্রবলেমটা হয় এবং এই সংকটটা যেটা তৈরি করে সেটা হচ্ছে আপনি দেখবেন যে অধিকাংশ এমপিরা তো এখনো কথাই বলে নাই। আপনি কথা বলা শুরু করে দেখবেন না, এই যে একজন এমপি স্পিকারের কাছে বলতেছে ব্রিজ দেন, স্পিকার বলতেছে আমার কাছে তো ব্রিজ নাই। মানে এখন এইরকম এমপি তো বাবর ভাই বলে বসলেন যে স্পিকার সাহেব ওনাকে যখন বলছে আমি তো কথা বলতে চাইনি। আবার হুইপ সাহেব চিফ হুইপ বলতেছেন উনি তো চাইছেন, নাম তো এই কারণে দিলাম আর কি। তো আমার কাছে মনে হয়েছে যে টোটাল রাষ্ট্র ফাংশন করার জন্য যেই মানের বিতর্ক আমরা আশা করি দেখতে চাই সেটা এখনো এইসব পার্লামেন্টে নাই। না, কিন্তু আপনি যদি আমাকে উল্টে জিজ্ঞেস করেন, এইখানে এইবারের পার্লামেন্টে আমরা দেখলাম যে আমাদের সাধারণ যে টেলিভিশনগুলো আছে, এই টেলিভিশনের যে টিআরপি তার থেকে পার্লামেন্টের যে টিভি আছে, সংসদ টিভিটা টিআরপি বেশি ছিল। এটার কারণ অন্য, এটার কারণ হচ্ছে যে আপনার কনটেক্সটের কারণে আর কি। ধরেন দেশে গত 20 বছর ধরে নির্বাচন নাই, মানুষ ভোট দিতে পারে নাই, কে এমপি কে মন্ত্রী কে কথা বলে না বলে, আমরা এমপি মন্ত্রীদেরকে তো চিনতাম না। আপনি সাংবাদিকতা করেন, আপনি জানবেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে তো কেউ চিনতো না, কে দায়িত্ব পালন করে, লুটেরা দখলবাজ এরকম। সেরকম একটা জায়গায় গণ অভ্যুত্থান হয়ে গেছে। গণ অভ্যুত্থানের পরে একটা মোটা দাগে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। এই নির্বাচনের রেজাল্টের প্রেক্ষিতে যারা এসছেন তাদের প্রতি তো একটা আগ্রহের জায়গা থাকবে। মানুষ ভোট দিয়েছে, অনেক বছর পরে নির্বাচিত লোকজন আসছে, ওইসব কারণে আপনার এই যে হাইপ যেটা আসছে পার্লামেন্ট নিয়ে এটা আছে, এটা আপনি বাজেটেই দেখবেন ডাই ডাউন করবে। এবং এই যে বলে গেলাম না, আপনার এখানে পার্লামেন্টের কোয়ালিটি নিয়ে বাজেট সেশন আসতেছে না, আপনি শুধু নোটিস করবেন কোন দলের কয়জন দেশের ইকোনমি নিয়ে কথা বলতে পারে। মেম্বার অফ পার্লামেন্ট মানে হচ্ছে একটা রাষ্ট্রের
বাৎসরিক ক্যালেন্ডারের সবচেয়ে ক্রিটিক্যাল ইভেন্ট হচ্ছে বাজেট, যে এই রাষ্ট্র কিভাবে চলবে, আমার সংসারের টাকার আয় ব্যয়ের হিসাব নিকাশ হবে সেই দিন। এবং ওইখানে গিয়ে আপনি দেখবেন যে ও অলমোস্ট 80 থেকে 90% এমপি পারফর্ম করতে পারবে না, অংশগ্রহণ করতে পারবে না। এখানে আমার লার্নার ফ্রেন্ড শামীম ভাই আছেন, লম্বা সময় পার্লামেন্টে ছিলেন। আমি দেখেছি আওয়ামী লীগের বাজেটে 16 জনও কথা বলার লোক পায় নাই। চিফ হুইপ আক্ষেপ করে বলতেছে যে আমি তো কথা বলার মানে কাউকে রাজি করাইতে পারতেছি না এটা নিয়ে কথা বলতে, কারণ কারো আগ্রহ নাই। বাজেট অধিবেশনে দেখবেন আমার স্বামীর খুনের বিচার চাই, আমি তখন একটা ব্রিজ চাই, এই যে অর্থমন্ত্রীর স্পিকার সাহেব বলে দেন আমার একটা ব্রিজ দিতে হবে, আমার ওইটা দরকার সেটা দরকার। তো বাজেটে পারফর্ম করার জায়গা থেকে আপনি বুঝবেন যে আসলে আপনার এমপিরা রাষ্ট্র পরিচালনাতে কত যোগ্য। আচ্ছা, রাষ্ট্রপতির ভাষণের উপরে যেটা হচ্ছে এটা হচ্ছে ভেরি পলিটিক্যাল কনভারসেশন, যেটা ধরেন আমরা টেবিলে করি, টকশোতে করি, রাস্তায় করি। তো এগুলোতে মোটামুটি কম বেশি সবাই ভুল ভাল হইলেও কথা বলতে পারে, বিধিতে গোলমাল হয় কিন্তু টপিকে কথা বলতে পারে আর কি। আচ্ছা, কিন্তু এটা আপনি দেখবেন যে গ্র্যাজুয়ালি এখন হ্যাভিং সেড দ্যাট, যে এই যে কোয়ালিফিকেশনের লিমিটেশন আমাদের টোটাল পলিটিক্সে আছে, এই জায়গা থেকে কয়েকজনকে অবশ্যই প্রেজ করতে হবে যে তারা রিলেটিভলি অনেককে আউট পারফর্ম করে ফেলেছেন। নাহিদ আজকে অসাধারণ বক্তব্য দিয়েছে, হাসনাত দেখবেন বিভিন্ন ইস্যুতে বেশ ভালো কথা বলছে, এবং বিএনপির এমপিরাও বলছে যে আক্তার যে তারা ভালো বলছে। জামাতের একজন এমপি আছেন তাহের ভাই, ডক্টর তাহের, উনি অসুস্থ থাকার কারণে তো সংসদে থাকতে পারেন না, বাট সাধারণত উনি পার্লামেন্টে ভালো বলেন, এই ধরনের আছে। শিবিরের পলিটিক্স সম্পর্কে যদি কেউ জানে, আপনি দেখবেন যে শিবির করা 10% ছেলেরাও জামাতে জয়েন করে না। আচ্ছা, আপনি যদি এটা শিবির নিয়ে যারা গবেষণা করেছে, লন্ডনে একজন গবেষক আছে নাজমুল হাসান, জামাতের উপরে বড়, জামায়াত ইসলামীতে জয়েন করে না, মানে আওয়ামী লীগ বিএনপির মতো ছাত্রলীগ করে কেউ, মানে ওই পলিটিক্সটা সে করে না, সে নিষ্ক্রিয় হয়ে থাকে মানে পলিটিক্যালি। এটা হলে আপনি এটা মানে বিএনপি আওয়ামী লীগের সাথে কম্পেয়ার করতে পারবেন না। শিবিরের পলিটিক্স কম্পেয়ার করতে হলে আপনাকে ছাত্র ইউনিয়নের সাথে কম্পেয়ার করতে হবে। আমি যেহেতু দুইটা পলিটিক্স করছি, বাম এবং ডানের, আমি দেখেছি ছাত্র ইউনিয়ন করা ছেলেরাও 10-15%-এর বেশি আপনার কেউ সিপিবিতে অথবা অন্য কোনো বাম সংগঠনে অ্যাক্টিভ হয় না, ইনক্লুডিং ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সভাপতি আমি অনেককে চিনি পার্সোনালি, যারা কেউ বাম রাজনীতি করেন না, মূল্যবোধ ধারণ করেন, বাম পলিটিক্সের যে ভ্যালু সিস্টেম অনেকে হোল্ড করেন আর কি। তো শিবিরের একটা বড় অংশ এই পলিটিক্সে হিস্টোরিক্যালি যাচ্ছে না, অ্যাক্টিভলি তারা জামাত করেন না। বিশেষ করে যারা মেধাবী ছাত্র, পেশা আছে, ক্যারিয়ারে প্রসপেক্ট ভালো, বিদেশ চলে গেছেন, বিশাল জনগোষ্ঠী, যেহেতু হাইলি এডুকেটেড ছেলেমেয়ে, তারা এই পলিটিক্সে যার বিলং করেন না আর কি, কিন্তু সমর্থন করেন, অনেকে পার্সোনালি টাকা পয়সা দেয়, সাহায্য করে সংগঠনের বিভিন্ন জায়গাতে। এটাও তো সত্যি যে তাদের বিরোধিতা, জামাতের বিরোধিতাও করেন না, এবং হচ্ছে সেখান থেকে তারা বেরো হতে পারেন না। এটা আছে, এটা টোটাল এই যে মানে ডান এবং বামের যে মতাদর্শিক রাজনীতির সংকট, মানে এই দুই গ্রুপই হচ্ছে আপনারা নিজেরা যখন বসবে তখন যার যার রাজনীতি এবং দলের সমালোচনা করেন, কিন্তু সে যখন বাহিরের লোক কাউকে ফেস করবেন তখন সে আবার ওই দলের লোক হয়ে যান, স্পোক্স পার্সন হয়ে যান। মানে সে তার ওই রাজনীতির বলয়ের বাইরে দেশকে, সমাজকে, রাজনীতিকে দেখার যে সীমাবদ্ধতা, ওই রেজিমেন্টেশন থেকে তার বের হইতে পারেন না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে শিবিরের ছেলেরা দেখতেছেন, সাবেক শিবির আপনার আপের নেতৃবৃন্দরা ওখানে জয়েন করছে, ও আসলে কোনোদিন জামাত করতোই না। মানে বাস্তবতাটা তাই, আমি যেহেতু এদেরকে পার্সোনালি চিনি, এরা কি করতো, বিদেশ চলে যাইতো। দুজনকে চিনি, দুজনই আপনার IELTS করতেছে, ইংল্যান্ডে চলে যাবে, আমেরিকা চলে যাবে, PhD করতো। বাই দিস টাইম আন্দোলন সংগ্রামে তারা ইনভলভ হয়ে গেছে, শিবিরের ঢাকা ইউনিভার্সিটির সভাপতি ছিল দুজনই। তো তারা যেটা করতো, তাহলে দেখেন ওই জামাত অংশ থেকে কাউকে কিন্তু এনসিপি অথবা কোনো পার্টি নিতে পারবে না, যে জামাত করার, সে জামাতেই চলে যাবে। কিন্তু যাচ্ছে কারা, ওই নিষ্ক্রিয় জনগোষ্ঠীর ভিতরে যারা নতুন করে আবার পলিটিক্যাল হয়ে উঠছে গত কয়েক বছরের মধ্যে, নতুন করে তার ভিতরে পলিটিক্যাল কনসিয়াসনেস ডেভেলপ করেছে, আপরাইজিং, সমাজ, বাংলাদেশ, রাষ্ট্রকে সে নতুনভাবে দেখছে। এই নতুনভাবে দেখার জায়গা থেকে সে দেখছে যে আমার রাজনীতি, আমি যেটা ভাবছি এইটা আমি হয়তো জামাতের প্ল্যাটফর্ম থেকে ডেলিভার করতে পারবো না, কিন্তু আর একটা রাজনীতির আকাঙ্ক্ষা আছে, সে কই যাবে? সে তার বাম পলিটিক্স করতে পারবে না, সে বিএনপি আওয়ামী লীগের পলিটিক্সও ফিট ইন করতে পারবে না, কারণ সে এই ক্ষমতার রাজনীতির যে মানে ধুরন্ধরতা, কম্পিটিশন, যে নোংরামি, মানে এইটার সাথে সে অ্যাডজাস্ট করতে পারবে না, কারণ সে একটা পিউরিটান পলিটিক্সের ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। তো সেই জায়গাতে তার অপশন কোথায়, সে যাবে কোথায়? তারপরে হচ্ছে এই নিজামী সাহেবের ছোট ছেলে যার কথা বলা হয়েছে, একই রকম, মানে জামাত পরিবারের ছেলে, কিন্তু আপনি তাকে তো মানে জামাত আকারে দেখতে পারবেন না, কারণ সে হচ্ছে ওই বর্গের,
যেই বর্গ নতুন করে ভিন্ন চিন্তা ঘটনার মধ্য দিয়ে নতুন করে পলিটিক্যাল হয়েছে, এবং এই পলিটিক্যাল জেনারেশনের যাওয়ার জায়গা খুব লিমিটেড এখন। আচ্ছা। যারাই দেখবেন এখন যারাই এখানে জয়েন করছে, এবি পার্টিতে জয়েন করছে, সম্প্রতি অনেকেই জয়েন করেছে, আমরা হাইলাইট করতেছি কম আর কি। এখন প্রশ্ন হচ্ছে যেটা করবে কোথায়, সে যাবে কোথায়, তার স্পেস কোথায়? আপনাদের এখান থেকেও তো ওদিকে গেছে যাচ্ছে। গেছে একজন সহকর্মী চলে গেছেন। তো যেটা হয়েছে যে আপনি এর বাইরের সব দল তো বিএনপিতে চলে গেছে, যোগ দেবার মতো দল তো আপনার নাই যে কোনো ধর্মীয় রাজনীতি করবে না, একটা মধ্যমপন্থী লিবারেল পলিটিক্স করতে চায়, সেই পলিটিক্সের প্ল্যাটফর্ম তো স্পেস নাই। আচ্ছা তো দিন শেষে আপনার এনসিপি তে অনেকে বেছে নিচ্ছে। আচ্ছা। এখন প্রশ্ন হচ্ছে যে এনসিপি সেই পলিটিক্যাল অ্যাকোমোডেশনটা করতে পারবে কিনা, গ্রেটার পলিটিক্যাল অ্যাকোমোডেশন, সেইটা তার ক্যাপাসিটির বিষয়। কারণ এনসিপির কিন্তু লোকের না, সমস্যা নাই। সেই ক্যাপাসিটিতে কি কিছুটা ঘাটতি ইতোমধ্যেই দেখা যাচ্ছে কিনা? নির্বাচনের আগে আগে বিশেষ করে বাম ঘরানার যারা ছিলেন তাদের বের হয়ে যাওয়া, এবং তারা মোটামুটি পপুলার এবং তারা সামনে ছিলেন, সেখানে একটা প্রশ্ন তৈরি করে যে এনসিপি সেই ডান ঘরানার এনসিপি হয়ে যাচ্ছে মানে কিনা? শুধু বাম অথবা ডান ঘরানার বলবো না, মানে আপনি যদি 24-এর পর থেকেই দেখেন, মানে এই ছাত্র নেতৃবৃন্দের পিছনেই তো সারা দেশের তরুণ সমাজরা ছিল, লক্ষ লক্ষ ছেলেমেয়েরা ছিল। দেখবেন যে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আইসোলেটেড হয়ে গেল, মাদ্রাসা অংশটা আইসোলেটেড হয়ে গেল। তার কিন্তু লোকের সমস্যা না, বরং তার ভান্ডে ছিল প্রচুর। আচ্ছা। মানে এই যে 50 জন জয়েন করছে, এটা তার কিন্তু কোনো ক্রেডিট আকারে আমি দেখি না, এনসিপি আকারে এর কোনো ক্রেডিট দেখি না, বরং আমি দেখি যে এনসিপির যে সম্ভাবনার জায়গা, তার যে লক্ষ লক্ষ মানে সমুদ্রের মাছের মতো ছিল ঝাঁক, সেই ঝাঁক তো সে ধরে রাখতে পারে নাই। আপনি আপনি কত দিতে চান বিরোধী দল হিসেবে জামাতকে? ও 100-র মধ্যে কত দিব? পাশ করলো না ফেল করলো? আমি 10 দিব, মানে বিরোধী দল হিসেবে, বিরোধী দল হিসেবে। মানে কিন্তু ডিফেন্ড করতে পারে নাই কিছুই, বিএনপি কে যথেষ্ট রকমের পচাইতে পারে নাই। নট এ সিঙ্গেল পয়েন্ট, কিন্তু NCP বেঁচে গেছে, NCP র বেঁচে বিপর্যয় গেছে এনসিপির কারণে। এনসিপি সহ যদি বিরোধী দলকে বলেন, তাহলে আমি অন্তত তাদেরকে 45 দিব, 36-এ পাস, কিন্তু আমি 45 দিব এই কারণে যে কিছু ব্রেন দরকার হয় সংসদে, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে। সেই ব্রেনগুলোর মধ্যে এনসিপির আলোয় বিরোধী দল আলোকিত, এবং বিরোধী দলের যে ভূমিকা, সেটার মূল ভূমিকাটা পার্লামেন্টে এনসিপির লিড, আমি একটা লিখেছি, এনসিপির লিডিংয়ে আছে। সেখানে হাসনাত আক্তার খুবই চমৎকার কথা বলে, নাহিদ, মাসুদ এদিক ওদিকে করে, কিন্তু সে মোটামুটি আছে, ভালো বলে। তো সব মিলিয়ে ওনারা ছিলেন বলে আজকে নাহিদের বক্তব্য যেটা, সেটা হলো এতদিন যাবৎ যে বিরোধী দলের যে পারফরমেন্স, সেটাকে যে সমালোচনা, সেটা অনেকখানি সে নিজেই কভার করে ফেলেছে আর কি। সেই হিসেবে আমি বলবো পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সংসদে বিরোধী দলের লিডটা এনসিপির হাতে। ভাগ্যিস তারা ছিল, এই জন্য 45 পেয়েছে, আচ্ছা, নাইলে ফেলই করতে ফেলই করতে।